দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, ভারতের রাজকোট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এম এ হাসিব গোলদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাজেট প্রস্তাবনা প্রোগ্রামে উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহতরাম কেন্দ্রীয় সহসভাপতি, উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহতরাম সেক্রেটারি জেনারেল সহ উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং শাখা থেকে আগত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সবাইকে জানাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাজেট কি এবং আসলে বাজেটটা কেন, অল্প কিছু কথা বলেই শেষ করব। বাজেট হলো একটি দেশের আয় ব্যয়ের হিসাবটাকেই মূলত বাজেট বলা হয়। বাজেট দরকার কেন? আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠানের আমি যদি মনে করি সে প্রতিষ্ঠানকে কাজ করতে হবে, তবে আয় ব্যয়বিহীন প্রতিষ্ঠান কাজ করা পসিবল না। এই জন্য বাজেট জরুরি। এখন কথা হলো বাজেট কয় ধরনের হয়? বাজেট সাধারণত দুই ধরনের হয়, সুষম বাজেট আর অসম বাজেট। সুষম বাজেট বলা হয় আয় এবং ব্যয় দুইটার সমন্বয় থাকবে, অর্থাৎ দুইটাই সমান থাকবে, এটাকে বলা হয় সুষম বাজেট। আর অসম বাজেট বলা হয় যেটাতে আয় ব্যয় সমান থাকে না। অসম বাজেট আবার দুই ধরনের হয়, একটা হয় ঘাটতি বাজেট, একটা অতিরিক্ত বাজেট। অতিরিক্ত বাজেট আপনারা বুঝেন যে যখন আয় বেশি থাকে ব্যয় কম থাকে তখন সেটাকে বলে অতিরিক্ত বাজেট। আর ঘাটতি বাজেট বলে ব্যয় বেশি থাকলে আয় কম থাকলে সেটাকে বলে ঘাটতি বাজেট। এখন কথা হলো বাংলাদেশে কোন বাজেট হয়? বাংলাদেশে সবসময় যে ঘাটতি বাজেট আছে, অসম বাজেটের ভিতরে যে ঘাটতি বাজেট আছে, এটাই আমাদের হয়ে থাকে। এবং সবসময় উন্নয়নশীল দেশ বা উন্নত দেশগুলোতে সাধারণত অসম বাজেটই হয়ে থাকে এবং উন্নত দেশগুলোতে সবসময় সুষম বাজেটই হয়ে থাকে। সুষম বাজেটের অনেকগুলা ভালো দিক আছে, তার ভিতরে সুদের হার কমে যায় এবং অন্যান্য কর বা অন্যান্য কিছুর হারও তুলনামূলক কমে যায়। তো সেই জায়গা থেকে সুষম বাজেটের অনেকগুলো ভালো দিক আছে। যেহেতু আমাদের প্রতি বছরই ঘাটতি থাকে, সেজন্য আমাদের ঘাটতি বাজেট করা লাগে। এরপরের কথা হলো যে আমরা আমাদের বাজেটকে এবছর কিভাবে দেখছি। আপনারা জানেন অন্যান্য যত সময় গেছে তার থেকে এবারে বিশেষ করে শিক্ষা খাতের বাজেটটা অনেক বড় চ্যালেঞ্জিং। কেন? বিশেষ করে আপনি যদি একটু দেখেন, ইতিপূর্বে কখনো শিক্ষা খাত নিয়ে এত বড় হুমকির মুখে পড়তে হয়নি যেটা এবার পড়া লাগতেছে। এর কারণ কি? আমাদের বর্তমান বিপিআরসি এবং বিজিএমএস এই দুইটা মানে ব্র্যাকের একটা সংস্থা, ইনাদের রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে 26% যে শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীরা তারা প্রায় ক্লাস বিমুখ। এবং এই শিক্ষার্থীদের ভিতরে বলা হয়েছে যে 35% যারা পুরুষ আছে, মানে পুরুষ শিক্ষার্থী, তারা ছেলেরা তারা হচ্ছে ক্লাস বিমুখ। এবং সঙ্গে সঙ্গে মেয়েদের হারটা আরো বেশি, প্রায় 40% তারা ক্লাস বিমুখ। যার দরুন ক্লাসে না যাওয়ার দরুন তাদের বিষণ্ণতা বাড়ছে। তারা আগামীতে শিক্ষার এই অবস্থানটাকে আবার রিকভার করতে পারবে কিনা সেটা নিয়ে চ্যালেঞ্জিং একটা অবস্থা আছে। তাহলে এখন করণীয় কি? আগামী বাজেটে এই জিনিসটা পরিলক্ষিত হতে হবে। আমরা ফিজিক্যাল যে বিশ্ব দেখতে পাচ্ছি, ফিজিক্যাল বিশ্ব না হয়ে ভার্চুয়াল বিশ্ব হয়ে যেতে পারে। তো ভার্চুয়াল বিশ্ব হলে আমাদের শিক্ষা খাতকে আমরা কিভাবে দেখতেছি, এটা সরকারের বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সবথেকে একটা অথর্ব কাজ আমি মনে করি সরকারের, যে জিনিসটা আসলে আমাকে খুব বেশি ভাবাইছে, যে আমি কোনো মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবস্থা না করে আমি বরাবর তাদেরকে বলছি কি তুমি ক্লাস করো, তুমি ক্লাস করো। কিন্তু এটা আসলে অনুচিত একটা ব্যাপার। এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে আগামী বিশ্বটাকে আমি কিভাবে দেখতেছি। এবং আরেকটা বিষয় খেয়াল করার ব্যাপার যে বাজেটে সবসময় আমাদের পরিলক্ষিত করতে হবে যে একটি দেশের শিক্ষা খাত, গবেষণা খাত এটা কতদূর আগাচ্ছে। এটা না হওয়ার দরুন কিন্তু একটি দেশ আমাদের দেশ থেকে ঢাকা হার্ভার্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থী, তিনি প্রথম আলোর একটা কলামে লিখছিল, হার্ভার্ড ইউনিভার্সিটির পথ দিয়ে যে হাঁটে, অর্থাৎ তার ক্যাম্পাসে যে চলে, সে একজন বিজ্ঞানী তৈরি হয়ে যায়। আর আমাদের বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়া সত্ত্বেও তারা তৈরি হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের শিক্ষাগত গবেষণাগত অবস্থাটা এখন আমরা ঠিক করতে পারিনি। সরকার মহোদয়কে বিশেষ করে আহ্বান রাখবো,
অন্যান্য জায়গায় যে অবস্থাটা আছে তার থেকে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। আমি আমার কথা বাড়াবো না। আজকে আমাদের মোহতারাম সেক্রেটারি জেনারেল বাজেট প্রস্তাবনা দিবেন। তো আমি সরকার মহোদয়কে আহ্বান রাখবো যে আজকে যে বাজেট প্রস্তাবনা দিবেন সেটা বিশেষ বিবেচনায় নিয়ে তিনি এটাকে গুরুত্ব দিবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নুরুল বশর আজিজি। বক্তব্য রাখছেন মেধাবী ছাত্র নেতা নুরুল বশর আজিজ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وبه نستعين أما بعد. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্র নেতা নুরুল করিম আকরাম উপস্থিত থাকবেন। বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আলামী। উপস্থিত আছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা শেখ মোহাম্মদ শেখ শরীফুল ইসলাম বিয়ার ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী সকলকে জানাই আমাদের শুভেচ্ছা মুবারকবাদ। আমরা জানি জুন মাস চলছে, জুন মাস দেশের বাজেট ঘোষণার মাস। আজকে পহেলা জুন। আমরা দেশের সকল স্তরের ছাত্রদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা একটি শিক্ষা বান্ধব বাজেটের প্রত্যাশা করে আজকে আমরা বাজেট প্রস্তাবনায় এখানে উপস্থিত হয়েছি। আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, বিভিন্ন খাত, অপ্রয়োজনীয় খাত কিংবা তুলনামূলক কম প্রয়োজনীয় খাতগুলোতে আমাদের বিপুল সংখ্যক বাজেট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। মানুষের মানবিক উন্নয়নে, শিক্ষা খাত উন্নয়নে, শিক্ষা অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ কম দিয়ে কিংবা তুলনামূলক কম দিয়ে একটি জাতি কখনো অগ্রসর হতে পারে না। একটি অনুন্নত রাষ্ট্র হিসেবে আমরা যেভাবে সামরিক খাতে কিংবা প্রতিরক্ষা খাতের দিকে বেশি ঝুঁকছি, তার চেয়ে বেশি আমাদের দরকার ছিল শিক্ষা খাতে গুরুত্ব বাড়ানো। এজন্য আমরা দাবি করবো আজকে কম প্রয়োজন অপ্রয়োজনীয় খাতগুলো থেকে কিংবা তুলনামূলক কম প্রয়োজনীয় খাতগুলো থেকে বরাদ্দ এনে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো। পাশাপাশি একথা যদি নিশ্চিত করা যায় যে যেই পরিমাণ টাকা বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় তার সুনিশ্চিত বাস্তবায়ন যদি নিশ্চিত করা যায়, তাহলে ইনশাআল্লাহ যতটুকু বাজেট বরাদ্দ দেওয়া হয় সেটা থেকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব। আমার মনে হয় না যে পরিমাণ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় তার 1% আমরা বাস্তবায়ন করি কিনা। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের শিক্ষা খাত উন্নয়ন হবে, আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি এই প্রস্তাব পেশ করছি। অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পেশ এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াত ও অফিস সম্পাদক ছাত্রনেতা HM সাখাওয়াতুল্লাহ। বক্তব্য রাখছেন HM সাখাওয়াতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় 2021-22 বাজেট প্রস্তাবনায় সামনে বরিষ্ঠ সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি একটি উদাহরণ দিয়ে বাংলাদেশের বাজেটের অবস্থা একটি উদাহরণ দিয়ে কথা শেষ করব।
বাংলাদেশের বাজেটের অবস্থা হচ্ছে এমন, দুটি দেশের যোগাযোগ মন্ত্রীর মধ্যে কথা হচ্ছে। আফ্রিকার একটি দরিদ্র দেশের একটি যোগাযোগ মন্ত্রী বলছে যে আমাদের দেশে একটি ব্রিজ বাজেটের জন্য 20 লক্ষ টাকা বাজেট হয়েছে ব্রিজ নির্মাণের জন্য। তো এই ব্রিজটি বানানোর ক্ষেত্রে 15 লক্ষ টাকা ব্যয় হয়েছে, আর বাকি 5 লক্ষ টাকা আমার ইনকাম হয়েছে। এরপরে মানে এশিয়ার একটি উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশ, এর যে বাজেট যোগাযোগ মন্ত্রীর সাথে কথা হচ্ছে, যোগাযোগ মন্ত্রী বলছে যে আমাদের দেশে একটি নদী, এর উপরে একটি ব্রিজ বানানোর কথা, বাজেট হয়েছে 20 লক্ষ টাকা। তো নাইজেরিয়ান মন্ত্রী বলছে যে ওই ব্রিজ তো দেখছিস না। ওটা দেখবেন কেমনি, কারণ পুরো বাজেটটাই কি আমার ইনকাম হয়েছে, এটা তো দেখার বিষয় না, বা পুরো বাজেট আমার ইনকাম। তো বাংলাদেশের বাজেট হচ্ছে এমন, বাজেট জনগণের জন্য হচ্ছে না, বাজেট হচ্ছে সরকারের বিভিন্ন আমলাদের জন্য, যার কারণে বাজেট যতটুকু হয় তার 70% বাজেট আমাদের পিছনে ব্যয় হয়ে যায়, আর 30% জনগণের কাছে যায়, আর যেতে যেতে যে রাস্তায় যায় রাস্তায় খরচ হয়, বাকি 10% মানুষের কাছে পৌঁছে। এই জন্য বাংলাদেশের রাস্তা বানানো হোক, যে কোনো কাজে যাই করবে সেটা টেকসই কম হয় এবং সেটা বানানোর আগেই ধসে পড়ে যায়। এই জন্য আমি বলবো যা বাজেট হবে সেই বাজেটটা যদি যথাযথ জনগণের কাছে পৌঁছানো যায়, তাহলে এই বাজেট দিয়ে বাংলাদেশ উন্নয়ন হবে। উন্নয়নশীল রাষ্ট্র বেশি দিন বলা লাগবে না, বরং একটি উন্নত রাষ্ট্র পরিণত হবে যদি 5 বছরের 5টা বাজেট বাংলাদেশের কল্যাণে পুরোপুরি ব্যয় হয়। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংগঠনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এজন্য আমরা আজকের বাজেট প্রস্তাবনায় এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমদ মানসুর। বক্তব্য রাখছেন ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর। দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-2022 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় উপস্থিত আছেন কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। প্রস্তাবনা পেশ করবেন শেখ মোহাম্মদ আল-আমিন, সেক্রেটারি জেনারেল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। প্রিয় বন্ধুগণ, বাজেট একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা দেশ এবং দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ যেখানে সেখানে অর্থের প্রয়োজন আছে, সেই হিসেবে রাষ্ট্র আমাদেরকে বাজেট দিয়ে থাকে। এখন কথা হলো, এই বাজেটটা জনগণের জন্য হবে নাকি রাষ্ট্রের বিশেষ কিছু নির্ধারিত মানুষের জন্য হবে? আমাদের দাবি হবে যে জনগণের জন্য বাজেটটা হয়, এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা রাখা দরকার যে জনগণেরও কিন্তু প্রয়োজনের বিভিন্ন তারতম্য আছে, ব্যবধান আছে। কিছু বিষয় আছে যে গুরুতর প্রয়োজন, এই প্রয়োজনটাকে কেউ অস্বীকার করতে পারে না, হেলায় ফেলে দিতে পারে না। আবার এমন কিছু প্রয়োজন আছে যেগুলো আমার এখন না হলেও চলে, 1 বছর পরে হলে চলবে। গুরুতর প্রয়োজন, যার মধ্যে স্বাস্থ্য খাত। 1-1.5 বছরে আমরা করোনা আসার পরে আমাদের স্বাস্থ্য খাতের যে কি পরিমাণ বেহাল অবস্থা, এটা জাতির কাছে সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। এজন্য আহ্বান হবে যে গুরুতর যেই সমস্ত বিষয় আমাদের প্রয়োজন, স্বাস্থ্য, কৃষি, বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, সেজন্য আমাদের কৃষি খাতেও সুনির্দিষ্ট বরাদ্দ হওয়া উচিত এবং জনগণের জন্য উপকার হয় এমন খাতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এই সমস্ত খাতে বিশেষ বরাদ্দ হওয়া উচিত। অর্থাৎ গুরুতর প্রয়োজন যেগুলো, যে প্রয়োজনগুলো আমাদের এখন না হলে না হচ্ছে, সে প্রয়োজনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে নিয়ে আসা উচিত।
এবং যে প্রয়োজনটা একটু পরে হলেও হয় সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে, ক্রমধারাবাহিকতার ভিত্তিতে বাজেট আসা উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ইসলামী শাসনতন্ত্রের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এম সোহাইব। বক্তব্য রাখছেন ছাত্রনেতা এম সোহাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু রাসূলিহি কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মোহতারাম সভাপতি, ইসলামী শাসন ছাত্র আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন মোহতারাম সেক্রেটারি জেনারেল, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ। আসলে বাজেট সম্পর্কে আমরা ইসলামী শাসন ছাত্র আন্দোলন বরাবরই বাংলাদেশের একটা প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে প্রতি বছরই আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দাওয়া পেশ করি এবং বাজেটের পরবর্তী সময় কিন্তু আমরা এটা নিয়ে একটা রিভিউ করি। দেখা যাচ্ছে প্রতি বছরই বাজেটে যেভাবে আপনার সংসদ পর্যন্ত আসার কথা যে প্রসেসগুলো মেনটেন করে আলটিমেটলি কিন্তু কতটুকু মেনটেন হয় এটা আমরা বিভিন্ন মহল থেকে কিন্তু এটার একটা সংবাদ পাই। বিশেষ করে বাজেটে কার আপনার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়, বাজেটটা কাদের জন্য, এটা আপনার কারা এটার উপকৃত হচ্ছে, কারা এটার কতটুকু অংশ বরাদ্দ পাচ্ছে, এটার ব্যয় কোন জায়গায় করব, এই টোটাল বিষয়গুলো কেন যেন একবারে উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত এটা আমাদের কাছে একদম একটা মানে ধূম্রজালের মতো। মানে এটা মনে হয় যারা আপনার এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যারা ব্যবসায়িক নেতারা রয়েছে বাংলাদেশে, তাদেরকে নিয়ে গভর্নমেন্ট একটা মিটিং করে এইটা তাদের সাথে একটা নেগোসিয়েশন করে গভর্নমেন্ট দিয়ে দেয়। কিন্তু গভর্নমেন্টের উচিত যারা সরকারের বাহিরেও যারা জনগণের প্রতিনিধিত্ব করে, বিভিন্ন আপনার অংশীদারিত্ব যারা রয়েছে গণতান্ত্রিক বাংলাদেশে, এই প্রজাতন্ত্রের সাথে যাদের সম্পর্ক, তাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে সরকারের একটা আপনার সমন্বয় করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদেরকে জেনে তারপরে বাজেটটা উপস্থাপন করা দরকার ছিল। কিন্তু বরাবরই দেখা যায় যে তারা ব্যবসায়িক যারা আপনার রয়েছে বিভিন্ন এপিসিসিআই থেকে শুরু করে বিভিন্ন যারা আপনার নেতারা, তাদের সাথে গভর্নমেন্ট বসে তারা একটা দিয়ে দেয়। তো এইটা খুবই দুঃখজনক। তো সরকারের উচিত ছিল এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। দ্বিতীয়ত, এই বাজেটে আপনার বরাবরই আমরা দেখে আসতেছি সবচেয়ে বেশি কোন খাতগুলোকে গুরুত্ব দেওয়া হয়, অথচ বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা সবেমাত্র উন্নয়নশীল রাষ্ট্রের মানে যে আপনার বেঞ্চমার্ক এটা অর্জন করছে, এটা খুবই হতাশাজনক। 50 বছর হয়ে গেছে, 50 বছর পরে এসে আমাকে মানে অনুন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রের খেতাব দিতে হচ্ছে। তো এটা বাংলাদেশের মতো একটা মানে যে জায়গায় জনসম্পদ বিশ্বে আমরা জনসম্পদে 9তম অবস্থানে আছি, আমাদের একটা বড় ধরনের জনশক্তি, আমরা রেমিটেন্স যোদ্ধা মানে কাজ করতেছে। তো এরকম একটা জনসম্পদ থাকার পরেও উন্নয়নশীল রাষ্ট্রের খেতাব পেতে হচ্ছে আমাকে 50 বছর পরে। তো এইটা আমাদেরকে ভেবে দেখা উচিত এবং আমরা উন্নত রাষ্ট্রে আমরা আরো 50 বছর লাগাবো কিনা এটাও কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। তো এখন এইটার সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে জনগণ যেহেতু লম্বা, তো তাদেরকে উন্নয়নের যে জায়গাটা এটা মূলত স্বাস্থ্য এবং শিক্ষা। তো বরাবরই দেখা যাচ্ছে যারাই সরকারে ছিল, যারাই দায়িত্বে ছিলেন, এটা কেন যেন একটু এড়িয়ে দেওয়া হয়, শিক্ষা এবং স্বাস্থ্যকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয় না, দিলেও এটার সাথে আরো অনেকগুলো খাত সম্পৃক্ত করে ওটার আপনার বাজেটের যে ব্যয়, এই ব্যয়টাকে মানে স্ট্রাকচারাল অবকাঠামো যে উন্নয়ন রয়েছে, ভবন নির্মাণ, বেতন আদি এইগুলোর সাথে সম্পৃক্ত। তা আমি আজকে বলবো আমাদের বাজেট প্রস্তাবনা পেশ করা হবে, আমি সরকারের কাছে আহ্বান রাখবো যেন শিক্ষা এবং স্বাস্থ্যে কোভিড পরবর্তী যেই স্পাইক চলতেছে, হয়তো থার্ড ওয়েভ চলে আসবে, এখন পর্যন্ত কিন্তু আমরা একটা সাস্টেইনেবল একটা গোল নির্মাণ করতে পারি না যে এই মুহূর্তে আমরা শিক্ষা কিভাবে চলবে। দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতে সংগ্রাম করতেছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোন রোড ম্যাপ আমরা দিতে পারি নাই যে এই একটা ভ্যাকুয়াম থেকে আমরা কিভাবে উদ্ধার করবো শিক্ষাকে, এরকম ভ্যাকুয়াম থেকে কিভাবে আমরা স্বাস্থ্যকে উদ্ধার করবো, এই ধরনের কোন রোড ম্যাপ কিন্তু গভর্নমেন্ট এখনো দিতে পারে নাই।
তো গভর্নমেন্টের অতি দ্রুত এই বিষয়গুলোকে মাথায় নিয়ে বর্তমান বাজেটের মধ্যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার। সাথে সাথে শিক্ষায় আপনি এই যে আনবেন, আমি আজকে বলবো এখান থেকে যারা এই যে কর্পোরেট যে জগৎ রয়েছে, কর্পোরেট সাথে সম্পৃক্ত, ওই জায়গা থেকে আপনার 60 যুক্ত করাবো, ওই জায়গায় 60 শিক্ষা এবং স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত করাবো। তাহলে এদেশের মানুষের ভবিষ্যতে টিকে থাকার, ভবিষ্যতে সাস্টেইন করার যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু ডেভেলপ হবে। আর এদিবি বাস্তবায়নের হার খুবই ভয়ানক, এটা খুবই ভয়ঙ্কর। কালো টাকা সাদা করার একটা বড় ধরনের একটা আপনার সুযোগ দেওয়া হয়, এটা আমাদের দুর্নীতিকে মূলত বরাবরই বেড়ে যায়। বলা হয় দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স, কিন্তু আলটিমেটলি নো টলারেন্সের যে গোল, নো টলারেন্সের সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু এখন পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারি না। তো আমার মনে হয় এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সরকার যদি সবার জন্য, বিশেষ করে যেহেতু আমরা ছাত্র আছি, এই শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে একটা দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি, এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বর্তমান আগামী যে বাজেট উপস্থাপিত হবে, বাজেটে পাশ করার আগে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য আমি বিনীতভাবে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে, বিশেষ করে অর্থমন্ত্রীর কাছে আমি এই বিষয়টা আহ্বান জানাবো। আজকে আপনারা উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা গাজী মোহাম্মদ উসমান গনি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছেন মুহতারাম সহসভাপতি, সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সকলকে জানাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই বাজেট প্রস্তাবনা অনুষ্ঠান থেকে আমরা সরকারের বাজেট ঘোষণার যে নীতি নির্ধারণ কমিটি ফোরাম, তাদেরকে আহ্বান করব আজকে যে বাজেট প্রস্তাবনা করা হবে এটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দিবেন। সাথে সাথে আর একটা বিষয়ের কথা বলি, আমি আমার কথা শেষ করছি। আসলে তো বাংলাদেশে প্রতি বছরই বাজেট হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে বড় বড় বাজেট হয় এটা বাংলাদেশের তুলনায় অনেক বড় বাজেট হয়, কিন্তু আমরা কি দেখছি, এই বাজেটগুলো সাধারণত বাজেট হয় একটা বড় সাগরে, যদি একটা ঢেউয়ের সৃষ্টি হয় এটা পরে নদীতে আসে, নদী থেকে খালে আসে, এভাবে আমরা দেখতে পাই। ঠিক বাংলাদেশে যখন একটা বাজেট ঘোষণা হয়, বাজেটের পরবর্তী কিছু কিছু লোক বেশি ধনী হতে থাকে। তার মানে বোঝা গেল বাংলাদেশে যে সময় যে বাজেট হয় এটা ব্যক্তি বিশেষ কিছু শ্রেণীর লোকের জন্য বা দলীয় লোকের জন্য বাজেট হয়। এর আগে যে সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ বাংলাদেশের বর্তমানে সরকার, এরা যে কয়েক বছর ক্ষমতায় আছে তার আগে যারা ক্ষমতায় ছিল, তখন বাজেট হতো, তার দলীয় লোকগুলোর উন্নয়ন হতো, আর বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের লোকগুলোর অত উন্নয়ন হতো না। ঠিক এখন বাজেট হয়, এখন তাদের দলের লোকগুলোর উন্নয়ন হয়, অন্য দলের লোকগুলোর উন্নয়ন হয় না। মানে যে সময় যে সরকার ক্ষমতায় থাকে তাদের এই বাজেট দ্বারা উন্নয়ন বেশি হয়। আমরা আমাদের এলাকারই এক এমপি মহোদয়ের কথা, তার নির্বাচনী হলফনামায়, তিনি বিএনপির আমলেও এমপি ছিলেন, তার নির্বাচনী হলফনামায় তার মাত্র 38 একর জমি দেখানো হয়েছিল। পরবর্তী বছর যে আবার তার হলফনামা 41 একর তার জমি দেখানো হয়েছিল। এরপর তার দল ক্ষমতায় এসেছে, তার দল ক্ষমতায় আসার পরে 5 বছর থাকার পরে 465 একর জমি তার হলফনামায় পরবর্তী নির্বাচনের সময় দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের বাজেটগুলো কারো পারিবারিক বাজেটে রূপান্তরিত হয়ে যায়। আমরা আশা করছি আমাদের বাংলাদেশের এই বাজেটগুলো যেন কারো পারিবারিক বাজেটে মানে না হয়ে যায়, এটা সর্বস্তরের মানুষের জন্য বাজেট হয়। এরপরে আমরা এটাও দেখছি, বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশে যে কয় টাকা বরাদ্দ হয় ঠিক সে কয় টাকা কাজ হলে একটা রাস্তা কমপক্ষে 30 বছর যেত, আর এখন একটা রাস্তা সর্বোচ্চ 2-3 বছর যায়। 5 বছর পর পর একটা বাজেট হয়, 2 বছর বা 3 বছর পর রাস্তা ভেঙে যায়, বাকি 2 বছর বা 3 বছর জনগণকে একটা ভাঙা রাস্তার উপর চলতে হয়। 30 বছরে 6টা বাজেট হয়, একটা রাস্তায় 30 বছরে 6বার বাজেট দিতে হয়। আর 1 বছরের বাজেট দ্বারা যদি 30 বছর চলতো তাহলে বাকি 5 বছরের বাজেট বাংলাদেশ উন্নয়ন করতে পারতো। আমরা সরকারকে লক্ষ্য করে বলবো, আপনারা যে বাজেট করেন এই বাজেট যেন সুষম বন্টন হয়। সাথে সাথে আজকে আমাদের বাজেটে শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
এটাও বলি, শিক্ষা খাতে যে বাজেট হয় সেটার উপর বৈষম্য হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসা এখন পর্যন্ত সরকারি পুরোপুরি নিতে যায় নাই, এবার বাদ দিল। বাংলাদেশের স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসাগুলো এগুলো সম্পূর্ণ সরকারি, কিন্তু বাংলাদেশে আপনারা দেখবেন যে কয়টা কলেজ বা হাই স্কুল বিল্ডিং আছে, বড় বড় ভবন আছে, আর বাংলাদেশ আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসাগুলো দেখবেন সবগুলো 50 বছর আগে দিনের মাদ্রাসা দ্বারা করা। অর্থাৎ শিক্ষা খাতে যেটা বাজেট হয় সেটাও বৈষম্য শিকার। এভাবে যেন না হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুমিন আল্লাহি ওয়া ফাতহুন করি ওয়া বাশিরিল মুমিনিন। অসংখ্য ধন্যবাদ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তাবনা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উপস্থিত সহযোগিতা সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বাজেট প্রস্তাবনা পেশ করবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা শেখ মোহাম্মদ আলামী। উপস্থিত দায়িত্বশীল বন্ধুরা, সাংবাদিক বন্ধু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বাজেট এমন একটা সময় সরকার ঘোষণা করতে যাচ্ছে যখন গোটা বিশ্বে করোনার একটা মহাসংকট চলছে। করোনা মহাসংকটে আজকে দেশে দেশে আজকে মানুষের অর্থনীতি, রাজনীতি, সাথে মানুষের সামাজিক নিরাপত্তা আজকে হুমকির মুখে পড়েছে। এরই সাথে সাথে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 50 বছর উদযাপন করেছে। এমন একটি সন্ধিক্ষণে সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। আমরা মনে করছি যে সরকার বর্তমান বাজেট গতানুগতিক যে ধারায় বাজেট ঘোষণা করে সেই ধারা থেকে সরকারকে ফিরে আসতে হবে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি 2020 এবং 21 সেশনে করোনার প্রথম ঢেউতেও সরকার গতানুগতিক বাজেট ঘোষণা করেছে, যার লক্ষ্যমাত্রা ছিল প্রায় 5,38,000 কোটি টাকা। কিন্তু সেখানে দেখানো হয়েছে এনবিআর থেকে সরকারের আয় আসবে প্রায় 3 লক্ষ কোটি টাকার মতো। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা গেছে যে সেখানে গত 8 মাসে মাত্র সরকার আয় করতে পেরেছে মাত্র 1 লক্ষ কোটি টাকার মতো, সেখানে প্রায় 2 লক্ষ টাকা ঘাটতি রয়ে গেছে। এর মানে হয়েছে সরকার যে 2020 এবং 21 সেশনে অর্থ বছরে যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেট ঘোষণা সরকার বাস্তবতাকে আমলে নেয়নি। 2020-21 সেশনের অর্থ বছরের বাজেটও ছিল বাস্তবতা বিমুখ এবং উচ্চবিলাসী, সাথে হলো মানুষকে তুষ্ট করা, জনতুষ্ট বাজেট সরকার ঘোষণা করেছে। আমরা এবারও লক্ষ্য করছি বিভিন্ন পত্রিকার তথ্য মতে আমরা এবার লক্ষ্য করছি সরকার এবারও আগের গতানুগতিক ধারায় বাজেট ঘোষণা করার পথে হাঁটছে এবং এই খাতওয়ারি যে বরাদ্দ দিতে যাচ্ছে সেই বরাদ্দ সরকার তার আগের পথেই হাঁটার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের করোনার যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটে বাংলাদেশের কয়েকটি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কয়েকটি খাত অত্যন্ত গুরুত্ব সহকারে সরকার বিবেচনায় নেওয়া উচিত। তার মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে অবস্থা, করোনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগেরই স্বাস্থ্য ঠিক নেই। এর মানে হয়েছে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে যা ইচ্ছে তা অবস্থা, এতে প্রতীয়মান হয় যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দীর্ঘ 50 বছরে যারা এই সরকার গঠন করেছে এরা স্বাস্থ্য খাতের তেমন উন্নতি করতে পারেনি। আমরা দেখেছি
বাংলাদেশে আমরা বিভিন্ন বক্তব্য বলেছি, যদি বাংলাদেশের করোনায় 10% মানুষও আক্রান্ত হতো তাহলে তার সংখ্যা দাঁড়াতো 1,60,00,000। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে মাত্র আইসিইউ আছে 12,000। তাহলে যদি 10% মানুষ আক্রান্ত হতো, বাংলাদেশ সরকারের সেই সক্ষমতা নেই যে করোনাকে নিয়ন্ত্রণ করার। আমরা মাঝে দেখি বিভিন্ন মন্ত্রী, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন যে করোনা নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটাকে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। আমরা বলতে চাই, আপনাকে তো আমাদেরকে তো করোনা আক্রমণই করেনি, করোনা বিপদ থেকে আক্রমণ করতো তখন বোঝা যেত যে মোকাবিলা করতে সক্ষম। ওকে, তো সেজন্য আমরা বলবো যে আরেকটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশ একটি উন্নয়নশীলের দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত উদ্বেগের আমরা লক্ষ্য করছি, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষকে প্রায় 78% টাকা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা গ্রহণ করার জন্য ব্যয় করতে হচ্ছে। এই যে একটা বিশাল অঙ্ক, এই টাকা বিয়ার করতে গিয়ে বাংলাদেশের প্রায় প্রতি বছর 60 লক্ষ মানুষ কিন্তু আপনার দরিদ্রতার সীমার নিচে চলে যাচ্ছে। এই বিষয়গুলো সরকারকে বিবেচনা আনা উচিত। দ্বিতীয়ত হয়েছে, আমরা মনে করছি সরকার এই বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবে যেন মানুষ তার স্বাস্থ্য নিশ্চয়তা ফিরে পায়। দ্বিতীয়ত হয়েছে, আমরা দেখেছি শিক্ষা খাতের এখন যে অবস্থা তৈরি হয়েছে, শিক্ষা খাতকে সরকার অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত। আমরা দেখছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারেই ভঙ্গুর অবস্থা হয়ে গেছে। যে করোনার সংকটে গ্রামগঞ্জে যারা আছেন, বিশেষ করে যারা মফস্বলে যারা থাকেন, এদের মধ্যে কিন্তু কোনোভাবেই ভালো ডিভাইস ছিল না, টেলিভিশন ছিল না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। এর মধ্যে প্রতীয়মান হয়েছে বাংলাদেশের প্রায় গ্রামাঞ্চলে যারা যেসব শিক্ষার্থীরা আছে তারা প্রায় আজকে দীর্ঘ 1 বছর 2 মাস যাবত শিক্ষা থেকে তারা বাহিরে আছে। তো শিক্ষা থেকে বাইরে থাকার কারণে গ্রামগঞ্জের শিক্ষার্থীদের সাথে আর শহরের শিক্ষার্থীদের সাথে একটা বিশাল তফাৎ সৃষ্টি হয়ে গেছে। আমরা মনে করছি যে সরকার এই বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করতে না পারে, তাহলে বাংলাদেশ আগামীতে শিক্ষা বান্ধব যে বাংলাদেশ গড়ে আমরা স্বপ্ন দেখছি সেটা ব্যাহত হওয়ার একটা আশঙ্কা আমরা মনে করছি। দ্বিতীয়ত হয়েছে, করোনার সময় দেখা গেছে যে যখনই আমাদের শিক্ষামন্ত্রী বিভিন্ন বিষয়ে ব্রিফ করার জন্য যখন লাইভে আসছেন, কথা বলছেন, তখন তার নেটওয়ার্ক বাফারিং করেছে, তার যেটা বারংবার ছুটে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ভিসি মহোদয় যখন বিদেশে বক্তব্য প্রদান করতে যান, তখন সেখানে দেখা যাচ্ছে তার নেটওয়ার্কও বাফারিং করছে। এর মানে হয়েছে, এটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ এখনো প্রযুক্তিগত যে উন্নয়ন, সেটাকে আমরা এখনো অনেক দুর্বল রয়ে গেছি। আমরা মনে করছি সরকার আগামী টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষা বান্ধব প্রযুক্তি খাতে সরকার অবশ্যই বরাদ্দ বাড়ানোর জোর দাবি করছি। আরেকটা বিষয় তিনি স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশের যে বাজেট প্রণয়ন করা হয়, এই বাজেটটা আসলে যে বিষয়গুলোকে আমরা যে বিষয়গুলোতে অর্থনৈতিক সংকট আছে বলে আমরা মনে করছি, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ সরকার প্রায় বিদেশ থেকে এসে যারা বাংলাদেশে চাকরি করছে, এদের থেকে বাংলাদেশ সরকার যে কর পাওয়ার কথা সেটার লক্ষ্যমাত্রা তারা প্রায় 12 লক্ষ কোটি টাকা। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে প্রায় 12 লক্ষ টাকার মতো কর পাকি দিচ্ছে যারা বিদেশ থেকে কর্মরত বাংলাদেশের কর্মকর্তা হিসেবে আছে। এই বিষয়ে উদ্যোগী হওয়া উচিত আমি মনে করছি। দ্বিতীয়ত হয়েছে, এখন যে অবস্থা তৈরি হয়েছে, করোনার সময় আমাদেরকে স্পষ্ট দেখিয়েছে বাংলাদেশের অর্থ ব্যবস্থা হয়ে ওঠা উচিত গ্রামীণ অর্থনীতি বেসড, কিন্তু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে সরকারকে আমরা উদ্যোগী হওয়ার আহ্বান জানাতে পারি। তৃতীয়ত হচ্ছে সমতা ভিত্তিক যে অর্থনীতি, এটা অত্যন্ত ব্যাপক একটা ঘাটতি লক্ষ্য করছি আমরা। দেখা যাচ্ছে বাংলাদেশের যারাই বাংলাদেশ সরকার যখন কোনো বাজেট প্রণয়ন করছে, বাজেট ঘোষণা করছে, সেখানে নির্দিষ্ট সরকারের সাথে মিশে থাকা নির্দিষ্ট একটি মহলকে সরকার তাদের ভাগ্যের চাকা অনেক বেশি সচল হলেও দারিদ্র্যের হার কিন্তু বাংলাদেশে এখনো প্রায় 2 কোটি রয়ে গেছে। তো এই যে 50 বছরে যেখানে আমরা সেকেন্ড হোম করার জন্য মালয়েশিয়াকে আমরা চুজ করি, সেকেন্ড হোম করার জন্য যেখানে আমরা কানাডাকে চুজ করি, সেকেন্ড হোম করার জন্য যেখানে আমরা আমেরিকাকে চুজ করি, সেখানে বাংলাদেশে এখনো প্রায় 4 কোটি মানুষ দরিদ্র রয়ে গেছে, আর সেখানে 2 কোটি মানুষ চরম দরিদ্রতার সীমার নিচে বসবাস করছে, তাদের নিয়মিত 70 টাকা ইনকাম নেই। এটি আমাদেরকে সরকারকে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করছি। তৃতীয়ত হচ্ছে, বাজেটকে বাস্তববাদী করার জন্য দুর্নীতি একটা মহা সংকট বলে আমরা মনে করছি। দুর্নীতি একটা বিশাল সমস্যা। এর মানে হয়েছে, আমরা দেখেছি যে করোনার সময় সরকার 2,500 টাকা করে যে প্রণোদনা ঘোষণা করেছিল, সেখানে
5 লক্ষ তালিকা হয়েছে, তার মধ্যে ভুয়া তালিকা হয়েছে 1,37,000। অর্থাৎ এর মানে হয়েছে যারা সরকারের দলীয় লোক যারা আছেন তারা বিভিন্ন নামে বেনামে তথ্য দিয়ে প্রায় 1,37,000 ভুয়া তথ্য দিয়ে সেখানে অর্থ নিজেরা আত্মসাৎ করার একটা প্রচেষ্টা চালিয়েছে। এর মানে হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে এক দৃশ্যত দুর্নীতি একটা মহা সংকট সৃষ্টি করেছে। এটাকে সরকারকে অবশ্যই বিবেচনা আনা উচিত বলে আমরা মনে করছি। সর্বোপরি আমরা বলতে চাই এবারের বাজেট হওয়া উচিত জনবান্ধব, মানুষের বেঁচে থাকার বাজেট। এবারের বাজেট হওয়া উচিত পরিবেশ বান্ধব। এবারের বাজেট হওয়া উচিত স্বাস্থ্য ও শিক্ষা বান্ধব। আমরা আশা করছি সরকার এই বিষয়গুলোকে আমলে নিয়ে বাংলাদেশের মানুষের বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য শিক্ষা বান্ধব, স্বাস্থ্য বান্ধব, জনবান্ধব ও পরিবেশ বান্ধব বাজেট ঘোষণা করবেন। উচ্চ বিলাসী গতানুগতিক বাজেট থেকে ফিরে আসবেন। আমরা সরকারকে যদি আহ্বান জানাচ্ছি সরকার এই বিষয়ে আমলে নিয়ে বাংলাদেশকে একটি কার্যকরী বাজেট প্রণয়ন করবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরে এই পর্যায়ে বাজেট প্রস্তাবনা পেশ করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা শেখ মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ পহেলা জুন 2021 খ্রিস্টাব্দ, 19 শাওয়াল 1442 হিজরি, 18 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ মঙ্গলবার। দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, এদেশের লক্ষ লক্ষ ছাত্রদের প্রাণের স্পন্দন মোহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম ভাই, উপস্থিত মোহতারাম কেন্দ্রীয় সহসভাপতি শরীফুল ইসলাম রিয়াদ ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্বাধীনতার 50 বছর উদযাপন করছে বাংলাদেশ। 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। একদিকে কোভিড-19 সৃষ্ট বৈশ্বিক মহামারীর প্রকোপে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবন, অপরদিকে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল চলছে। এমন এক সংকটময় ও তাৎপর্যপূর্ণ সময়ে 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা করবে বাংলাদেশ সরকার। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে বিশ্ব আজ মহা দুর্যোগকাল অতিক্রম করছে। জীবন ও জীবিকার টানাপোড়েনে মানুষের জীবন ও খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন অনিশ্চয়তায় পতিত হয়েছে। দেশের সরকার করোনা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের এই ব্যর্থতায় জনজীবনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। আমরা মনে করি এবারের বাজেট গতানুগতিক বাজেটের মতো হওয়া উচিত নয়। এবারের বাজেটে মাথায় রাখতে হবে করোনায় সৃষ্ট সংকট সমূহ। করোনা সংকট মাথায় রেখে প্রস্তাব রাখতে হবে বিশেষ বাজেট। এই বাজেটের প্রধান উদ্দেশ্য হবে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির স্বাভাবিক রূপ ফিরিয়ে আনা, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, সংকটে পড়া শিক্ষা ব্যবস্থা গতিশীল করা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে বিবেচনায় গ্রহণ করা। কিন্তু আমরা দেখেছি সরকার করোনার প্রথম ঢেউয়ের মধ্যে 2020-21 অর্থ বছরের বাজেট প্রণয়ন অনুসরণ করেছে প্রথাগত চিরাচরিত যে রীতি, সেই রীতি তারা অনুসরণ করেছে। 2020-21 অর্থ বছরের বাজেট ছিল জনতুষ্টির বাজেট। 2020-21 সেশনের বাজেট করোনার প্রথম ঢেউয়ে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে। কোভিড-19 সৃষ্ট প্রাদুর্ভাবে এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সামাজিক নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থা।
করোনায় সৃষ্ট সংকট মাথায় রেখে পৃথিবীর বড় বড় অর্থনৈতিক শক্তিশালী দেশসমূহ পরিবর্তন এনেছে তাদের অর্থনৈতিক ব্যবস্থায়, করছে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি বাংলাদেশ সরকার এবারও গতানুগতিক বাজেট প্রণয়নের পথে হাঁটছে। বিভিন্ন পত্রিকার তথ্য মতে আমরা জানতে পেরেছি এবারের বাজেটের পরিমাণ 6,03,681 কোটি টাকা। খাতভিত্তিক বাজেট বরাদ্দে অনুসরণ করতে যাচ্ছে স্বাভাবিক পথ, অথচ বাংলাদেশে এখন সংকট চলছে, জরুরি অবস্থা চলছে। তাহলে এই স্বাভাবিক ও জরুরি অবস্থার মধ্যে পার্থক্য কোথায়? আমরা প্রশ্ন করতে চাই, সরকার করোনা সংকটে নতুনত্ব ও অভিনবত্ব কি নিয়ে আসতেছে? এ বাজেটে স্বাভাবিক নিয়ম থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান এবং জনমানুষের জীবন ও জীবিকার কথা চিন্তা করতে হবে। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। সর্বোপরি এ বাজেটে আমাদের অগ্রাধিকার পেতে হবে জীবন, জীবিকা ও শিক্ষা ব্যবস্থা। তাই এই বাজেট হতে হবে মানুষের খেয়ে পরে বেঁচে থাকার বাজেট। এই বাজেট হতে হবে স্বাস্থ্য ও শিক্ষা বান্ধব বাজেট। সরকারের পক্ষ থেকে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে 2,227 মার্কিন ডলার হয়েছে বলে দাবি করা হলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা প্রতীয়মান হয় না। সরকারের সাথে জড়িত নির্দিষ্ট একটি পুঁজিবাদী ব্যবসায়ী চক্রের অর্থনৈতিক চাকা বহু গুণে বৃদ্ধি পেলেও শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য এদেশের 4 কোটির অধিক মানুষ দিবাস্বপ্ন দেখছে। বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে দেশের মানুষের আয় কমেছে 37%। দেশে নতুন করে চরম দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে 2,45,00,000 মানুষ। তাহলে মাথাপিছু আয় বাড়ছেটা কোথায়? দেশের জাতীয় আয়ের বিরাট অঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা GFI এর গবেষণা মতে দেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকার হার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত 7 বছরে বিদেশে পাচার হয়েছে প্রায় 42,01,600 কোটি টাকা, যা বার্ষিক জাতীয় বাজেটের সমান। PIB এর তথ্য মতে বাস্তব সত্য আরো নিদারুণ ও ভয়াবহ। দেশের স্বাস্থ্য রক্ষায় বিদেশে অর্থ পাচার রোধে সরকারকে আন্তরিক ও কার্যকর ভূমিকা নেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। করোনা সংকট বিবেচনা করে 2021-22 অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দের প্রাধান্য সংক্রান্ত প্রস্তাবনা সমূহ। প্রস্তাবনা 1, স্বাস্থ্য খাত। করোনার প্রাদুর্ভাবে জনগণের সামনে উন্মোচিত হয়েছে দেশের স্বাস্থ্য খাত কতটা দুর্বল ও ভঙ্গুর। ফুটে উঠেছে স্বাস্থ্য খাতের চরম দুরবস্থা, ফুটে উঠেছে স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতি। চিকিৎসা সামগ্রীর অভাবে রোগী হাসপাতালে ভর্তি হতে পারছে না, এর পূর্বেই অ্যাম্বুলেন্সেই সে মারা যাচ্ছে। বিগত 10 বছরের স্বাস্থ্য সেবার ADP বাস্তবায়ন চলতি বছরের সবচেয়ে কম। উন্নয়ন কার্যক্রম সবচেয়ে কম বাস্তবায়িত হয়েছে চলতি বছরে। মহামারীর এই সময়ে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়েনি। বরাদ্দের মাত্র 25.46% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য বিভাগ। বরাদ্দকৃত 11,979 কোটি টাকা, বরাদ্দকৃত 11,979 কোটি 34 লাখ টাকার মধ্যে গত এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র 3,049 কোটি 48 লাখ টাকা। স্বাস্থ্য খাতের মতো এমন গুরুত্বপূর্ণ খাত অবহেলিত কেন? তাহলে বিশাল বাজেট প্রণয়ন করে লাভটা কি আমাদের? প্রিয় উপস্থিতি, সারা বিশ্বে যখন স্বাস্থ্য খাত বিবেচনায় নিয়ে সারা বিশ্বের বড় বড় অর্থনৈতিক দেশসমূহ বরাদ্দ বৃদ্ধি করেছে স্বাস্থ্য খাতের মতো একটি মৌলিক প্রয়োজনীয় সেবা গ্যাস বাংলাদেশে পণ্যে পরিণত করা হয়েছে। 2019 সালের তথ্য মতে বাংলাদেশের জনগণকে মাথাপিছু 72% স্বাস্থ্য সেবা গ্রহণে ব্যয় বহন করতে হয়েছে, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি। প্রথম আলো 2019 সালের 4 ফেব্রুয়ারির তথ্য মতে স্বাস্থ্য সেবার ব্যয়ভার মিটাতে প্রতি বছর 7 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। অর্থাৎ সরকার স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিবাদে স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রচার করলেও বাস্তবতা হলো ভিন্ন। আমরা দেখেছি একদিকে অপ্রতুল বরাদ্দ, অপরদিকে সীমাহীন দুর্নীতি, সব মিলিয়ে স্বাস্থ্য খাত যা ইচ্ছে তা অবস্থা ধারণ করেছে। আমরা মনে করি টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে হলে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে হবে, বাজেটে যথাযথ বরাদ্দ দিতে হবে এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে
কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে তৈরি হবে সুষ্ঠু ও সবল মানব সম্পদ। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের খামখেয়ালিপনায় উঠে এসেছে করোনার টিকা নিয়ে। যে দেশের সাথে সরকার এই করোনার টিকার চুক্তি করছে সে দেশেই করোনায় ধাক্কায় মৃত্যু পরিতে রূপান্তরিত হয়েছে। তাই করোনা সংকট নিরসনে টিকা আমদানিতে বহির্বিশ্বের উপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজ দেশে টিকা উৎপাদনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ করোনা টিকার চাহিদা শীঘ্রই শেষ হয়ে যাবে না। সুতরাং দেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের জন্য 2021-22 অর্থ বছরের যে বাজেট, সে বাজেটে বিশেষ গুরুত্ব আরোপের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি। 2. শিক্ষা খাত। বিগত 1 বছর 2 মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন শিক্ষা ব্যবস্থা মহাসংকটে পড়েছে। প্রায় 4 কোটি শিক্ষার্থী অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটছে। শিক্ষার্থীদের মনোবিকাশ ক্ষতিগ্রস্ত ও হতাশায় ভর করেছে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগের তুলনায় বেশি সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদ ও বিশ্লেষকগণ। সাম্প্রতিক এডুকেশন ওয়াচের প্রতিবেদন মতে 38% শিক্ষক মনে করেন বিদ্যালয় খুলে দিলেও শিক্ষার্থীর উপস্থিতির হার একেবারেই কমে যাবে, ঝরে পড়া আরো বাড়বে। শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যাচ্ছে। দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে শিক্ষা বান্ধব সমাজের কথা মাথায় নিয়ে ঝরে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাষ্ট্রীয় আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি। দেশের চলমান শিক্ষা ব্যবস্থা পুরোটাই পশ্চিমা আদলে সাজানো, যা বাস্তবতা উপেক্ষিত, যা এদেশের মানুষের মন মগজ বিরোধী, যা এদেশের মানুষের ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতি বিরোধী। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নতুন জ্ঞানে নির্মিত। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার নতুন জ্ঞান নির্মাণ, দক্ষতার বিকাশ ও সচেতন নাগরিক তৈরিতে ব্যর্থ। দীর্ঘ 50 বছরেও আমাদের দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে সরকার একটি জাতীয় শিক্ষাক্রম প্রস্তাব করতে পারেনি, যা নিয়ে সচেতন মহলে রয়েছে চাপাক্ষোভ, না পাওয়ার কষ্ট। আমরা দেখেছি করোনা সংকটে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব আরো বেশি প্রতীয়মান হয়েছে। গ্রামগঞ্জে টেলিভিশন থাকে না, ইন্টারনেটের অধিক দাম, দুর্বল নেটওয়ার্কের কারণে ভার্চুয়াল ক্লাসগুলো আমরা ঠিকমতো করতে পারছি না। অনেক শিক্ষার্থী এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারে অভ্যস্ত না। ফলে দরিদ্র ও গ্রামের শিক্ষার্থীরা করোনাকালীন পুরো সময় ধরে লেখাপড়া থেকে পিছিয়ে গিয়েছে। তাই আইটি প্রযুক্তি খাতের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। 3. কৃষি খাত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রতি বছর দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে নির্ভর করতে হচ্ছে অন্যান্য দেশের উপর, যা বাংলাদেশকে খাদ্যে এখনো আমদানি নির্ভর প্রমাণ করে। গ্রামীণ অর্থনীতি উজ্জীবন, সবুজ শিল্পায়ন ও অর্থনীতির অবকাঠামোগত উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেতে যথাযথ ভর্তুকির ব্যবস্থা করতে হবে। নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিতে হবে। করোনার বাস্তবতা উপলব্ধি করে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন বিবেচনায় নিতে হবে। করোনাকালে ধ্বংস হয়ে যাওয়া কৃষি খাত সমূহ, বিশেষ করে ফিশারিজ, পোল্ট্রি ও বিভিন্ন গবাদি পশুর খামারকে প্রণোদনার আওতায় আনতে হবে, যাতে বাংলাদেশের অর্থনীতিতে এদের অবদান অক্ষুণ্ণ থাকে। সার্বিক বিবেচনায় কৃষি খাতে মোট বাজেটের জিডিপির 6% এবং 1.5% বরাদ্দের প্রস্তাব করছি। 4. সামাজিক নিরাপত্তা। করোনাকালে বেকারত্ব ও দারিদ্র্যের হার ঊর্ধ্বমুখী, কমে গিয়েছে শ্রমশক্তির পরিমাণ, বেড়ে গিয়েছে ব্যাপক আয় বৈষম্য। দেশে 4 কোটি মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অনেক জনগণের আয় রোজগারের পথ বন্ধ। এই পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন ভাতা, দুস্থ মানুষের আর্থিক নিরাপত্তার জন্য না রেখে দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত যুবক, হাওর, উপকূল, নদী ভাঙ্গন জনগোষ্ঠী সবার মাঝে এই বাজেটের সার্বজনীন সামগ্রিক সুরক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে আসতে হবে। আয় রোজগার বাড়িয়ে দারিদ্র্যের মাত্রা কমানোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই 2021-22 অর্থ বছরের মোট বাজেটে 7% এই খাতে বরাদ্দের প্রস্তাব করছি। 5. শ্রম বাজার ও কর্মসংস্থান। দেশের প্রায় 85% মানুষ শ্রম সেক্টরের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও বেকারত্ব দূর করতে নেই কোনো ভালো উদ্যোগ। দেশের রেমিটেন্স যোদ্ধারা
অনেকে চাকরি হারিয়ে নতুন করে বেকারত্বের হার বৃদ্ধি করে দিয়েছে। এরূপ পরিস্থিতিতে 2021-22 অর্থ বছরের বাজেটে নতুন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান খাতে বরাদ্দ রাখার প্রস্তাব করছি। নারীদের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানের জন্য কর হ্রাস করে নারী বান্ধব কর্মসংস্থান তৈরিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছি। বৈদেশিক বাণিজ্য, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও প্রবাসী রেমিটেন্স আয়ের ধারাবাহিকতা ধরে রাখতে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও আইডিবি এর মাধ্যমে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। করোনাকালে পারিবারিক ভোগ কমে যাওয়ার কারণে অর্থনীতিতে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। তাই চলতি বাজেটে অর্থনীতির চাকা গতিশীল রাখতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারকে কেন্দ্র করে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্ভাবনী পদক্ষেপ নিতে হবে। 6. জলবায়ু। গোটা বিশ্বে আজ উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে জলবায়ু। জলবায়ুর পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যে এসেছে নানা পরিবর্তন, মানুষ সহ প্রাণীকুল হয়ে পড়েছে অস্তিত্ব সংকটে। তবে এর জন্য বাংলাদেশ দায়ী নয়। শিল্পোন্নত দেশসমূহকেই বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায় নিতে হবে। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সংকট নিরসনে শিল্পোন্নত দেশসমূহকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্ব জনমত গঠনে কার্যকর ভূমিকা পালন করতে পারে। দেশে বেশি পরিমাণ বৃক্ষরোপণ, খাল খনন, নদী নালা, জলাভূমি পুনরুদ্ধার ও পরিকল্পিত সবুজ নগরী গড়ে তুলতে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। সুন্দরবন সহ দেশের বনায়ন রক্ষায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই 2021-22 অর্থ বছরের বাজেটে জলবায়ু বিষয়ে উপযুক্ত বাজেট প্রণয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাজেট প্রণয়নে আমাদের নীতিগত প্রস্তাবনা 1। এবারের বাজেট হবে মানুষের বেঁচে থাকার বাজেট। এবারের বাজেটে প্রাধান্য পেতে হবে মানুষের জীবিকা ও জীবন। এবারের বাজেট হতে হবে করোনা সংকট নিরসন ও উত্তরণের বাজেট। 3. সুখী সমৃদ্ধশালী ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য গ্রামীণ অর্থনীতি উন্নয়নের বিষয় বিবেচনায় আনতে হবে। 4. টেকসই উন্নয়নের জন্য চাই সমতা ভিত্তিক উন্নয়ন। তাই তৃণমূল ও মধ্যম শ্রেণী মানুষের উন্নয়নে বিশেষ খেয়াল রাখতে হবে। বাজেট বাস্তবায়ন নিয়ে আমাদের সুপারিশ মালা। এবারের বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও গ্রামীণ অকৃষি খাতের প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের জন্য রপ্তানি খাতকে প্রাধান্য দিতে হবে। 2. আমরা মনে করি পুঁজিবাজারের সংকট অর্থ সংকট নয়, বরং সমস্যাটি হচ্ছে সুশাসন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা। তাই অর্থনীতির শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাজারে শুধু নতুন অর্থ সরবরাহ না করে রাজনৈতিক অর্থনৈতিক দুষ্ট চক্রকে ভেঙে ফেলতে হবে এবং পুরো অর্থনীতি শুধু গার্মেন্টস নির্ভর না রেখে অর্থনীতিকে টেকসই করতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ করতে হবে। 3. কর ফাঁকি এবং মুদ্রা ফাঁকি বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। 68% করদাতা করের আওতার বাহিরে রয়ে গিয়েছে। এজন্য এনপিআর এর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়, বরং দেশব্যাপী তাদের কার্যক্রম বাস্তবায়নে কার্যকর পরিকল্পনা নিতে হবে। 4. কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিল করতে হবে। 5. এডিপি বাস্তবায়নের হার খুবই কম, আমাদের অদক্ষতার কারণে এটা হয়ে থাকে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। 6. অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। 7. এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে প্রায়োগাধিকার ভিত্তিক প্রজেক্ট বাছাইপূর্বক বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে প্রায়োগাধিকার ভিত্তিতে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এগুলোকে বিশেষ প্রাধান্য দিতে হবে। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ সচল রাখতে হবে। আমদানির ক্ষেত্রে খাদ্য সামগ্রী করের হার কমাতে হবে। 9. বাংলাদেশে কর্মরত বিদেশিদের কর ফাঁকি বছরে 12,000 কোটি টাকা। এই বিশাল কর ফাঁকি রোধ করে কর আদায় করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 10. জনপ্রশাসনে বাজেট কমিয়ে 12% রাখতে হবে। এছাড়াও প্রশাসনিক ব্যয় ও মন্ত্রী আমলাদের বেতনে শতকরা 60% খরচ কমাতে হবে। সরকারি গাড়ি, জ্বালানি, বিদ্যুৎ সহ আনুষঙ্গিক ব্যয়ে শতকরা 50% কমাতে হবে। 11. বিদেশে টাকা পাচার রোধ, ঋণ খেলাপি বন্ধ এবং সরকারি বিভিন্ন প্রকল্পে 10 টাকার জিনিস 1000 টাকার ক্রয়ের মতো জালিয়াতি বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিশেষে বলতে চাই,
বাজেট শুধুমাত্র আয় ও ব্যয়ের হিসাব নয়, আয় ও ব্যয়ের বাহিরে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক নীতি। সেই আর্থিক নীতি নির্ভর করে সরকারের রাজনৈতিক নীতির উপর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে দেশের অর্থনীতি আমরা কোন নীতির উপর দেখতে চাই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই আগামী টেকসই উন্নয়নের কথা চিন্তা করে নীতি হিসেবে আমরা প্রস্তাব করছি সমতা ভিত্তিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত অর্থনীতি। আমরা বিশ্বাস করি একটি দেশের অর্থনীতি তখনই জনবান্ধব ও টেকসই হয়ে উঠবে যখন উন্নয়নে থাকবে সমতা, অর্থনীতির বিভিন্ন খাত হবে দুর্নীতিমুক্ত। তাই সুখী, সমৃদ্ধশালী ও জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলতে 2021-22 অর্থ বছরের বাজেট হোক বাস্তববাদী, সমতা ভিত্তিক, পরিবেশ বান্ধব, স্বাস্থ্য, শিক্ষা বান্ধব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পেশ হলো। এই পর্যায়ে আজকের এই প্রোগ্রামের সভাপতির সমাপনী বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা নুরুল করিম আকরাম। বক্তব্য নিয়ে আসছেন মেধাবী ছাত্রনেতা নুরুল করিম আকরাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 2021-22 অর্থ বছরে বাজেট প্রস্তাবনা উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর এবং শিক্ষা প্রতিষ্ঠান শাখা দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের দায়িত্বে নিয়োজিত বন্ধুগণ, সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে সারা বাংলাদেশে অবস্থানরত যত শিক্ষার্থী, সব শিক্ষার্থীদের মনের আকুতি মিশিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি 2021-22 অর্থ বছরে কেমন বাজেট চাই এমন একটি বাজেট প্রস্তাবনা করার প্রস্তাব দেওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাজেট প্রস্তাবিত হয়েছে। এই বাজেট যদি বাংলাদেশ সরকার গুরুত্ব দেয় এবং আমাদের এই বার্তা যদি ইথারে ইথারে ভেসে বেড়ায় এবং মানুষের মনের আকুতিগুলো যদি সরকার প্রশাসনের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়, ইনশাল্লাহ আমরা আশা করছি আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ, ভাগ্য বিলম্বিত মানুষ, তাদের ভাগ্যের চাকা একটু হলেও ঘুরবে। নয়তো সরকারগুলো বরাবরই আমরা দেখে এসেছি যে বাজেট পেশ করে এবং প্রতি বছরই পাল্লা দিয়ে বিগত বছরের তুলনায় নতুন করে বৃহৎ পরিসরে বড় অঙ্ক, মোটা অঙ্কের বাজেট পেশ করতেই তারা মরিয়া হয়ে ওঠে। বিগত আলোচকগণ আলোচনা করেছেন যে একটা প্যান্ডামিক সিচুয়েশন, একটা হলো করোনাকালীন কোভিড-19 সৃষ্ট যে বৈশ্বিক মহামারীতে যে মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার যে বাজেট, এই বাজেট না দিয়ে সরকার কেমন যেন ওই জনতুষ্টির বাজেট, তার ব্যবসায়িক মহলকে তুষ্ট করার বাজেট, সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, তারপর বিভিন্ন পরিবার, বিভিন্ন মহল, তাদেরকে তুষ্ট করার যে বাজেট, সরকার সেই বাজেটই বরাবর মতো পেশ করেছে, যেটা বাংলাদেশের মানুষকে আবারও আশাহত করেছে। আমরা এই বিষয়গুলোকে কেন সমালোচনা করি, আমরা এই বিষয়গুলোকে কেন নিন্দা জানাই, কেন প্রত্যেকবার বাজেট পেশ হলে শুধুমাত্র সরকারের সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এবং ব্যবসায়িক মহল ছাড়া আর কেউ খুশি হতে পারে না। কারণ সরকার তাদেরকে তুষ্ট করতে বাজেট পেশ করে, আর সরকারের এই বাজেটের বিশাল একটা অংশই তারা পায় এবং তাদের হাত ধরে সেটা বিদেশে পাচার হয়ে যায়। আমরা গত কিছুদিন আগেও বলেছি যে হলো বাংলাদেশে শুধুমাত্র বার্ষিক বাজেট ১৩ লক্ষ কোটি টাকা, আর গত 10 বছরে দেশের থেকে বিদেশে পাচার হয়েছে যে টাকা, সেটা হলো 10.5 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে বাংলাদেশে যে পদ্মা সেতু নির্মিত হচ্ছে এবং প্রতিদিন একটা স্পেন পতিত হলে সেটা নিয়েও যে মিডিয়া কভারেজ হচ্ছে, তারপর হলো সেখানে এক ব্যাগ সিমেন্ট ঢালা হলেও যে সেটা মিডিয়া কভারেজ হচ্ছে, এমন একটা স্বপ্নের পদ্মা সেতু গড়তে বাংলাদেশ সরকার যে বাজেট দিয়েছে, যে বাজেট পাস হয়েছে,
বিগত 10 বছরে বাংলাদেশ থেকে যে অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অর্থ দিয়ে এরকম অসংখ্য পদ্মা সেতু করা যেত। এটা হচ্ছে হলো বাস্তবতা। এটা আমাদের বক্তব্য না, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিংবা নুরুল করিম আকরামের বক্তব্য না, এটাই পত্রিকার নিউজ, এটা হচ্ছে হলো সমকালীন বাস্তবতা। এইভাবে করে প্রত্যেকটা খাতে যেই পরিমাণ দুর্নীতি হচ্ছে, আমরা বাজেটের একেবারে শেষাংশে বলেছি যে হচ্ছে হলো সমতা ভিত্তিক উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত অর্থনীতির প্রস্তাবনা আমরা এই কারণেই করেছি। যে কয়টা বিষয়ে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে যে হচ্ছে হলো আগে হতো পুকুর চুরি এবং হচ্ছে হলো সাগর চুরি, যার কারণে মানুষের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয় বাদ দিয়ে আর সব বিষয়ে ভালো ভালো বাজেট হচ্ছে, ভালোভাবে ব্যয় হচ্ছে এবং অবকাঠামোগত উন্নতি হচ্ছে। শুধুমাত্র মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না, সেগুলোতে অবকাঠামোগত উন্নতি, নৈতিক উন্নতি, সেগুলোর আশু পরিবর্তন আমরা দেখছি না। যার কারণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই দেশের মানুষের, গণমানুষের হয়ে, এই দেশের গণশিক্ষার্থীদের পক্ষ হয়ে সরকারের কাছে যে বাজেট প্রস্তাব করেছে, এই বাজেটে আর কিচ্ছু না, শুধুমাত্র আমরা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার অধিকারের কথা বলেছি। এই অধিকারের কথা আমরা অতীতেও বলেছি, আমরা এখনো বলছি, আমরা সামনেও বলবো ইনশাআল্লাহ। আর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইতিমধ্যে প্রমাণ করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে প্রমাণ করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামী বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখছে এবং মানুষকে যে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারে যায় তাহলে মানুষকে কেমন বাজেট দিবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুই কি জনতুষ্টির বাজেট দিবে, নির্দিষ্ট ব্যবসায়িক মহলকে তুষ্ট করতেই কি বাজেট দিবে, না মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, চিকিৎসাকে নিশ্চিত করবে, এই বিষয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সে সক্ষমতা দান করেন, ইনশাআল্লাহ আজ হোক আগামীকাল হোক বাংলাদেশের আকাশে শান্তির পতাকা উড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষকে সাথে নিয়ে গণমানুষের জন্যই বাজেট পেশ করবে এবং সেই বাজেট বাংলাদেশের গণমানুষই পাবে ইনশাআল্লাহ। অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, চিকিৎসা নিশ্চিত হবে। সেদিনের অপেক্ষায় আজকের এই 2021-22 অর্থ বছরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে বাজেট প্রস্তাবনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের রীতি টানছি এবং বিলম্বে শুরু করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং যারা আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, সাড়া দিয়েছেন, সংবাদ মাধ্যম এবং প্রশাসনের ভাইয়েরা, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন শাখা থেকে যারা এসেছেন সবাইকে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا اللهم اغفر لنا ولوالدينا ولأزواجنا ولشيخنا ولمشايخنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك مجيب الدعوات. তাহলে আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পেশ করেছি। আমরা চাচ্ছি এই বাজেট প্রস্তাবনা ইথারে ভেসে সরকারের গণকবর পর্যন্ত পৌঁছে যায় এবং গণমানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত হোক, এই অধিকার নিশ্চিত হোক। বাংলাদেশের মানুষ সত্যিকারের মানুষের জন্য, গণমানুষের জন্য বাংলাদেশের বাজেট হোক। বাংলাদেশের বাজেট নির্দিষ্ট মহল, ব্যবসায়িক মহলকে তুষ্ট করার বাজেট না। আমরা চাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন চির বাস্তবায়িত হোক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সামনে যারা গণমাধ্যম যারা ছবি তুলেছেন এবং ভিডিও করেছেন, আপনারা যারা ছবি তুলেছেন এবং ভিডিও করেছেন, আমাদের